এক দিনমজুর বাবা তার ছেলেকে ভর্তি করিয়ে দেয় শহরের এক নামিদামি স্কুলে। কেননা হাজার হলেও তার বাবা চায় ছেলের ভবিষ্যৎ যেন ভালো হয়। কিন্তু ডিকি নামের এই ছেলেটি গরিব ছিল বিধায় তাকে স্কুলে সবসময় বুলিংয়ের শিকার হতে হয়। তবে একদিন তার জীবনে ঘটে এক অদ্ভুত ঘটনা। সে কুড়িয়ে পায় এই কিউট এলিয়েনের বাচ্চাটিকে, যার কাছে ছিল অসাধারণ সব সুপার পাওয়ার। তাই তো সে ওই এলিয়েনকে দিয়ে নিজের স্কুলের টপ করা থেকে শুরু করে এমন সব কাণ্ড করতে থাকে যা দেখলে তুমিও হাসতে বাধ্য হবে। কিন্তু এই খুশির মাঝেও তার জীবনে এমন এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায় যা তুমিও হয়তো ভাবতেও পারবে না। কি ছিল সেই ঘটনা, আর কিভাবে ডিকি ওই এলিয়েনকে কুড়িয়ে পেল? এই সব প্রশ্নের উত্তর দিতে আমি সামিয়া হাজির হয়ে গেলাম অসাধারণ ও নস্টালজিক চাইনিজ ফ্যান্টাসি মুভি CJ7 এর এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা ডিকি নামের ছোট এক চাইনিজ বালককে দেখতে পাই। তার বাবা টি একজন অত্যন্ত দরিদ্র কনস্ট্রাকশন ওয়ার্কার, কিন্তু তবুও সে ডিকিকে একটা প্রাইভেট স্কুলে ভর্তি করিয়েছে, কারণ টি চায় তার ছেলে সব সুযোগ সুবিধা পেয়ে ভালোভাবে পড়াশোনা করুক। কিন্তু স্কুলের টিউশন ফি দেওয়ার পর টি এর হাতে তেমন কিছুই অবশিষ্ট থাকতো না, তাই সে ডিকিকে ভালো জামা কাপড়ও কিনে দিতে পারত না। ফলে ডিকি তার স্কুলে সবসময় ছেঁড়া জুতো আর ময়লা জামা কাপড় পরে যেত। এর জন্য তার ক্লাসমেট এবং টিচাররা তাকে ভীষণ অপমান করে বেড়াতো। বিশেষ করে মিস্টার চাও নামের এক টিচার সবসময় তার পিছেই লেগে থাকতো। তবে মিস ইউয়ান নামের আরেক টিচারের ডিকির এই অবস্থা দেখে ভীষণ খারাপ লাগে। সে ডিকিকে তার এমন অবস্থার কারণ জিজ্ঞেস করে। সে তখন জানায় তার মা অনেকদিন আগেই মারা গেছে, আর তার বাবা খুব কষ্টে দিনমজুরি করে তাকে পড়াশোনা করাচ্ছে। বেচারার এই উত্তর শুনে মিস ইউয়ানের আরও বেশি খারাপ লাগে এবং ডিকির বাবা টি এর সাথে দেখা করতে চায়। এরপর ডিকি ক্লাসেও চাও এবং অন্যান্য স্টুডেন্টদের বুলির শিকার হতে থাকে। এর মধ্যে জনি নামের এক ছেলে সবাইকে একটা খেলনা দেখিয়ে বেড়াচ্ছিল। ছোট্ট সেই রোবোটিক কুকুরটার নাম ছিল CJ1। এই খেলনা দেখে ডিকি ভীষণ এক্সাইটেড হয়ে যায়, কিন্তু জনি তাকে আবারও অপমান করে তাড়িয়ে দেয়। তারপর সে ক্লাসের অন্যান্য স্টুডেন্টদেরকেও বুলি করতে থাকে। তাদের মধ্যে ম্যাগি নামের কিছুটা মোটা দেখতে একটা মেয়েকেও সে ভীষণভাবে বুলি করে। তবে ডিকি তখন প্রতিবাদ করে তাদেরকে থামিয়ে দেয়। এই ঘটনার পরের ক্লাসের মাঝখানেই ডিকিকে স্পোর্টস শু না পরে আসার জন্য শাস্তি দেওয়া হয়। শাস্তি ভোগ করার সময় ম্যাগিও তার পাশে এসে দাঁড়ায়। সে জানায় যে স্পোর্টস শু আনার সত্ত্বেও সে সেগুলো পরেনি, কারণ ডিকির সাথে থাকতেই তার ভালো লাগছিল। ডিকি জানায় তার বাবা এই ছেঁড়া জুতোগুলো ময়লার স্তূপ থেকে কুড়িয়ে নিয়ে আসে, কিন্তু তারও ভীষণ ইচ্ছে হয় নতুন জুতো পরার। এদিকে আমরা ডিকির বাবা টিকে তার কনস্ট্রাকশন সাইটে দেখতে পাই। কাজ করতে গিয়ে তার ভীষণ কষ্ট হচ্ছিল। তার এমন অবস্থা দেখে তার বস তাকে জানায় কাজ ছেড়ে চলে যেতে, কারণ টিকে দেখে মনে হয় না যে তাকে দিয়ে দিনমজুরির কাজ হবে। কিন্তু তবুও টি বলে সে তার ছেলেকে পড়াশোনা করানোর জন্য সব করতেই প্রস্তুত। এভাবে অনেক কষ্টের মধ্যে দিয়েও সে রোদে পুড়ে ভীষণ পরিশ্রম করতে থাকে, কারণ যে করেই হোক ডিকিকে প্রাইভেট স্কুলে পড়াতে হবে। ছেলেকে নিয়ে সে খুব ভাঙা এক ঘরে বাস করত। সেখানে শোবার জন্য ঠিকঠাকভাবে একটা বিছানাও পর্যন্ত ছিল না। তার পুরো ঘরেই পোকামাকড় এবং জংলা দিয়ে ভর্তি ছিল। টি তার ছেলের জন্য কিছু কিনতে না পারলেও প্রতিদিনই ময়লার ভাগার থেকে এটা সেটা কুড়িয়ে আনত। তার ঘরে একটা ফ্যানও ছিল না। অনেক কষ্টে কিছু টাকা জমিয়ে সে ডিকির জন্য সস্তায় একটা ফ্যান নিয়ে আসে, কিন্তু ঘরে আনার পরেই সেই ফ্যানটাও নষ্ট হয়ে যায়। তবে এত কষ্টের মধ্যে দিয়েও সে ডিকির পড়াশোনা ঠিকই চালু রাখত, কারণ সে কখনোই চাইতো না যে তার ছেলেও তার মতো জীবন কাটাক। সে চায় তার ছেলে ডিকির ভবিষ্যৎ যেন সুন্দর হয়। পড়াশোনা না করার কারণেই আজ তার এই পরিণতি। এভাবে বাবা ছেলে মিলে কোনোভাবে দিন কাটিয়ে দিলেও দিন শেষে তারা কিভাবে যেন খুবই খুশি থাকত। তাদের মধ্যে খুনসুটি লেগেই থাকত। মাঝে মধ্যেই টি ডিকিকে নিয়ে শপিং মলে যেত টিভি দেখার জন্য। এমনই একদিন টিভি দেখতে গিয়ে তারা দেখতে পায় টিভিতে এক লোকের ইন্টারভিউ নেওয়া হচ্ছে। লোকটি দাবি করছিল সে কিছুক্ষণ আগে বেশ কিছু এলিয়েন UFO আকাশে উঠতে দেখেছে। এমনকি সে সেগুলোর মধ্যে একটি ছবিও তুলে রেখেছিল, কিন্তু দেখে মনে হচ্ছিল সেটা আসলে তার মাথায় পড়ে থাকা হেলমেটের ছবি।
এদিকে টিভি দেখতে দেখতে টি হঠাৎ খেয়াল করে যে ডিকি তার পাশে নেই। তখন সে দ্রুত দৌড়ে শপিং মলের ভেতরে ঢুকে পড়ে। সে দেখতে পায় ডিকি তার হাতে একটা রোবোটিক কুকুর নিয়ে নাড়াচাড়া করছে। এটা সেই CJ1 নামের খেলনা, যেটা ডিকি তার স্কুলে দেখেছিল। সে তার বাবার কাছে এটা কিনে দেওয়ার আবদার করে বসে, কিন্তু স্বাভাবিকভাবেই টিয়ের কাছে কোনো টাকা পয়সা ছিল না। তাই সে ডিকিকে খেলনাটা রেখে দিতে বলে, কিন্তু ডিকি তবুও সেটা রাখতে না চাইলে টি রেগে গিয়ে না চাইতেও তাকে কয়েকটা চড় মেরে দেয়। এতে ডিকিও কষ্ট পেয়ে শপিং মলের বাইরে চলে যায়। টি তাকে খুঁজতে গিয়ে দেখতে পায় ডিকি তার স্কুলের মিস ইউয়ানের সাথে কথা বলছে। ইউয়ান তার সাথে পরিচিত হয় এবং ডিকিকে বুঝিয়ে তার সাথে ফেরত পাঠায়। সেদিন রাতের বেলায় টি আবারও ময়লার ভাগাড়ে যায়। ডিকির জন্য স্পোর্টস শু খুঁজতে গিয়ে সে ভীষণ অদ্ভুত কিছু দেখতে পায়। তার সামনে পড়ে থাকা একটা টেলিভিশন কোনো কারণ ছাড়াই চলছিল। ঠিক সেই মুহূর্তে ময়লার স্তূপ থেকে একটা এলিয়েন UFO উড়ে চলে যায়। অর্থাৎ এই UFOর কারণেই টিভিটা নিজে নিজেই চলছিল। টি ঠিক বুঝে উঠতে পারে না যে তার পেছন থেকে কি উড়ে চলে গেল। তবুও সে ডিকির জন্য ভাগাড় থেকে কিছু জিনিস কুড়িয়ে আনে। ঘরে এসে সে ডিকিকে বলে, তোমার জন্য আজ CJ1-এর চাইতেও দারুণ কিছু নিয়ে এসেছি। ডিকি প্রথমে তাকে ইগনোর করলেও পরে সে জিনিসটা দেখতে আসে। টি তার জন্য বলের মতো দেখতে সবুজ রঙের একটা অদ্ভুত বস্তু নিয়ে এসেছিল। জিনিসটা CJ1-এর মতো না হলেও তার কাছে সেটাকে ইন্টারেস্টিং মনে হয়। সে এই বলটাকে নিয়ে পরের দিন স্কুলে যায়। সে তার ফ্রেন্ড ফ্যানিকেও সেই বলটা দেখায়, কিন্তু বড়লোক ফ্যানি তাতে ইমপ্রেসড হয় না। আর ডিকিও বুঝতে পারে যে এটা কেবল একটা সাধারণ বল। এর উপর জনি তার দলবল নিয়ে এসে তার উপর হাসাহাসি করতে থাকে। তখন ডিকি বলে এই বলটার নাম CJ7 আর এটা CJ1-এর চেয়েও শক্তিশালী রোবট। তখন জনির মুখে মুখে কথা বলার জন্য সে তার আরেক সঙ্গীকে নিয়ে ডিকিকে অনেক মার খাওয়ায়। সে ডিকির হাত ধরে তাকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। রাতের বেলায় কাজ শেষে ফিরে আসার পর টি তাকে দেখে ভীষণ রেগে যায়। তার গায়ে ক্ষত এবং ছেঁড়া ইউনিফর্ম দেখে সে ভাবতে থাকে যে ডিকি হয়তো মারামারি করে এসেছে। তাই সে তাকে শাস্তি দেওয়ার জন্য রেডি হয়। ডিকির মনোযোগ ছিল সেই সবুজ বলটার দিকে, কারণ বলের ভেতর থেকে স্পাইকের মতো কাঁটা বের হচ্ছিল আর তার ভেতরে কিছু একটা নড়াচড়া করছিল। এদিকে বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি আর বাতাস শুরু হওয়ার কারণে ঘরের সব দরজা জানালা প্রবলভাবে নড়ছিল। টি সেগুলো ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ে। হঠাৎ ডিকির হাতে থাকা বলটার ভেতর থেকে একটা ছিদ্র তৈরি হয়। তারপর তার ভেতর থেকে কিছু একটা ছিটকে বেরিয়ে যায়। এটা দেখেই ডিকি ভীষণ ভয় পেয়ে ভূত ভূত বলে চিৎকার করতে থাকে। টি তাকে চুপ করতে বললেও কিছুক্ষণ পর উপর থেকে একটা ল্যাম্প ছুলে পড়তে দেখে ডিকি আবারও চিৎকার করে ওঠে। এবার টি ভীষণ রেগে গিয়ে বলে, আরেকবার চিৎকার করলে তোমাকে ঘর থেকেই বের করে দেব। ডিকি ভয়ে চুপ করে থাকলেও কিছুক্ষণ পর অন্য রুমের দরজা খুলে সে সবুজ বস্তুটাকে আবারও নড়াচড়া করতে দেখে। এবার সে তার বাবার ভয়ে চিৎকার না করলেও অদ্ভুতভাবে তার হাত পা নাড়াতে থাকে। টি তার দিকে তাকানোর পর সে আবারও চিৎকার করতে শুরু করে। এবার টিয়ের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে গিয়ে তাকে ওই রুমটির ভিতরেই বন্ধ করে রাখে। ডিকি বারবার চিৎকার করে দরজা খুলতে বললেও টি তার কথা শোনে না। এবার ডিকি হঠাৎ সেই সবুজ বলের ভেতর থেকে অদ্ভুত আলো বের হতে দেখে। আলো তার উপরে এসে পড়া মাত্রই সে কেমন যেন ঘোরের মধ্যে চলে যায়। তার মনে হতে থাকে যেন সে মহাশূন্যে ভেসে আছে। কিছুক্ষণ পর ঘোর কেটে গেলে সে নিজেকে তার রুমেই আবিষ্কার করে এবং হঠাৎ ওই সবুজ বলের ভেতর থেকে অদ্ভুত দেখতে একটা প্রাণী বেরিয়ে আসে। এই প্রাণীটির মুখ দেখতে কিছুটা কুকুরের মতো। ডিকি বুঝতে পারে যে এটা হয়তো কোনো এলিয়েন। ঠিক তখন টি এসে বলে সে আবারও কাজে যাচ্ছে, আর ডিকিও খুশি মনে তাকে বিদায় দেয়। এবার সে ওই এলিয়েন কুকুরটার গায়ে হাত বুলিয়ে তার সাথে ভাব জমিয়ে ফেলে। সে তার নাম রাখে CJ7। কুকুরটা কথা বলতে না পারলেও ডিকির সব কথা সে বুঝতে পারত। এভাবে কিছুক্ষণ পর তারা দুজনেই মিলে ডান্স করতে থাকে। অর্থাৎ CJ7 এখন ডিকির বন্ধুর মতো। লাফালাফি করার সময় ডিকি হঠাৎ তার ঘরে একটা পচা আপেলকে ঠিক হয়ে যেতে দেখে। আপেলটা খেতেও একদম ঠিকঠাকই লাগছিল। তখনই সে বুঝতে পারে যে CJ7-এর হয়তো ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে। এতে খুশিতে সে প্রায় আকাশেই উড়ে যায়।
সারা রাত সে CJ7 এর সাথে খুনসুটি করে ঘুমিয়ে পড়ে। এভাবেই পরের দিন সকালে CJ7কে নিয়ে সে একটা গলিতে যায়। সেই গলির এক কুকুরকে সে ভীষণ ভয় পেত। তাই সে CJ7কে বলে, যদি তুমি এই কুকুরটাকে হারাতে পারো তাহলে আমি বুঝতে পারবো যে তুমি সবচেয়ে পাওয়ারফুল এলিয়েন কুকুর। এই কথা শুনেই CJ7 খুবই সহজেই সেই কুকুরটিকে হারিয়ে দেয়। এরপর সে CJ7কে নিয়ে স্কুলে যায় আর বলতে থাকে, আজ আমার এক্সাম। কিন্তু গতরাতে সে কিছুই পড়তে পারেনি, কারণ সে তার সাথেই খেলায় ব্যস্ত ছিল। কিন্তু আজকে এক্সামে তার 100তে 100ই পেতে হবে। এই কথা শোনার পরেই CJ7 কিছু টুলস নিয়ে কিছু একটা বানানো শুরু করে। তারপর সে ডিকির হাতে এক ম্যাজিক্যাল চশমা তুলে দেয়। এই চশমা চোখে দিয়েই ডিকি এক্সাম দিতে যায়। চাও তাকে চশমা পরে থাকার কারণ জিজ্ঞেস করলে সে জানায় তার চোখে সে আঘাত পেয়েছে। তবে আমরা দেখতে পাই এই চশমা ছিল এক্সামে চিট করার জন্য CJ7-এর বানানো একটি গ্যাজেট। এভাবেই পরীক্ষা শুরু হওয়ার পরেই ডিকির ইশারায় মাছির মতো দেখতে ছোট ছোট ড্রোন বেরিয়ে আসে। এই ড্রোন ভালো স্টুডেন্টদের খাতার উপর নজর রাখতে শুরু করে আর তাদের সব উত্তর ভেসে ওঠে ডিকির চশমায়। এভাবেই সে সব সঠিক উত্তরগুলো খাতায় লিখতে শুরু করে। কিন্তু তাদের মধ্যে জনি মাছি মনে করে ড্রোনটাকে মারতে গিয়ে সেটাকে ভেঙে ফেলে। তখন ডিকি আবারও কয়েকটা ড্রোন রিলিজ করে দেয়। তবে এবার স্টুডেন্টরা খাতা ছেড়ে ড্রোনগুলোকে মারতে ব্যস্ত হয়ে পড়ে। এই কাজ করতে গিয়ে তারা চাওয়ের মুখে আঘাত করে তার চশমা ভেঙে দেয়। যাই হোক, ডিকি তার এই ম্যাজিক্যাল চশমার পাওয়ারের সাহায্যে সেই এক্সামে 100তে 100 পায়। পরের দিন রেজাল্ট ঘোষণা করার সময় চাও তার চশমা দেখতে চায়। তখন ডিকি তার দিকে চশমা ছুঁড়ে মারলে সেটা আগুন জ্বলে ওঠে। এতে তার মুখ পুরোপুরি ঝলসে যায়। এভাবেই এর পরের দিন তাদের পিটি ক্লাস হওয়ার কথা। তাই ডিকি এবার CJ7কে তার জন্য ম্যাজিক্যাল জুতো বানিয়ে দিতে বলে আর CJ7ও চোখের পলকেই সেটা বানিয়ে ফেলে। এই জুতো পরে সে স্কুলে যাওয়া মাত্রই পিটি টিচারের হাই জাম্পের রেকর্ড ভেঙে ফেলে। তারপর স্কুলের প্রতিটি ইভেন্টে সে সবাইকে অনায়াসে হারিয়ে দেয়। এমনকি ট্রেডমিলে উঠে ব্যায়াম করার সময় তার অসম্ভব দৌড়ানোর গতির কারণে ট্রেডমিল ভেঙে যায়। এসব দেখে পিটি টিচার এসে তার জুতো দেখতে চায়, কিন্তু সে তাকে দেখাতে না চাইলে তাদের মধ্যে ফাইটিং শুরু হয়। তার চেয়ে বয়সে অনেক গুণ বড় হলেও পিটি টিচারকে সে সহজেই হারিয়ে দেয়। এসব দেখে মিস ইউয়ান এসে তাকে থামতে বলে, কারণ সে এক প্রকার বেয়াদবি করছে। আর অন্যান্য টিচার এবং স্টুডেন্টরাও তাকে ধরার জন্য পুলিশ নিয়ে আসে, কারণ তার অদ্ভুত ক্ষমতা দেখে সবাই ভীষণ ভয় পাচ্ছিল। কিন্তু পুলিশ তার কাছে আসার আগেই সে আকাশে উড়াল দিতে শুরু করে। এই ম্যাজিক্যাল জুতোর সাহায্যে সে অনেক উপরে উঠে যায়, কিন্তু মেঘের কাছাকাছি পৌঁছানোর পরপরই জুতোগুলো হঠাৎ নষ্ট হয়ে যায় আর সে নিচে পড়ে যেতে শুরু করে। ঠিক এই মুহূর্তেই তার বাবার ডাকে তার ঘুম ভেঙে যায়। অর্থাৎ এতক্ষণ ধরে তার সাথে যা ঘটছিল সবগুলোই কেবল স্বপ্ন। তার মানে CJ7ও কি তার কল্পনা? হঠাৎ সে দূরে থাকা এক উল্টানো বালিশের ভেতর থেকে CJ7কে উকি দিতে দেখে। তখন সে বুঝতে পারে যে গতরাতে ঘটে যাওয়া ঘটনাগুলো তার স্বপ্ন ছিল, কিন্তু CJ7 এখনও তার সাথেই আছে। অর্থাৎ তার সাথে খেলা করতে করতেই সে হয়তো রাতে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু তার বিশ্বাস হলো যে স্বপ্নে সে যা যা দেখেছে তার সবকিছুই CJ7 বাস্তবেও করতে পারবে। তাই এক্সাম দিতে যাওয়ার আগে সে তার বাবাকে বলে যায় আজকে এক্সামে সে 100তে 100 পাবে। এভাবেই পরীক্ষা দিতে যাওয়ার আগে সে স্বপ্নের মতোই CJ7কে গলির সেই কুকুরের কাছে নিয়ে যায়। কিন্তু CJ7 তার স্বপ্নে কুকুরটাকে হারিয়ে দিলেও বাস্তবে সে কিছুই করতে পারে না। উল্টো কুকুরের কাছ থেকে বাঁচতে গিয়ে সে এক গাড়ির গ্লাসে আছড়ে পড়ে। তাতে তার চোখ মুখ ফুলে যায়। ডিকি সে অবস্থাতেই তাকে কোনো মতে স্কুলে নিয়ে যায়। এভাবেই পরীক্ষা শুরু হওয়ার আগেই সে স্কুলের বাথরুমে ঢুকে CJ7কে এক্সামে চিট করার জন্য গ্যাজেট দিতে বলে, কিন্তু CJ7 অনেক চেষ্টার পরেও কিছুই করতে পারে না। তাতে ডিকিও ভীষণ রেগে যায়। শেষ পর্যন্ত CJ7 তার হাতে কিছু একটা দেয়, কিন্তু সেটা ছিল তার পটি। এই পটি হাতে নিয়েই সে এক্সাম দিতে যায়। আর এক্সাম শেষ হওয়া পর্যন্ত সে এটাকেই স্বপ্নের মতো বিশেষ কিছু মনে করে হাতে নিয়েই বসে থাকে। কিন্তু আমরা দেখতে পাই কিছুতেই কিছু হয় না। এদিকে কিছু না পড়ে আসার কারণে কিছুই সে লিখতে পারেনি। উল্টো এক্সাম শেষে হাতে পটি নিয়ে বসে থাকার জন্য তাকে বুলি হতে হয়।
এতে করে সে CJ7-এর উপর ভীষণ রেগে যায়, কারণ তার মধ্যে কোনো ম্যাজিক্যাল পাওয়ারই নেই। রেগে গিয়ে সে CJ7-কে বাথরুমের পানিতে চুবিয়ে ধরে, আর CJ7ও তার জবাব দিতে গিয়ে তার জামাকে ভীষণ নোংরা করে দেয়। তারপর স্কুলের ক্লিনারদের সাহায্যে তাকে পরিষ্কার হতে হয়। এই ঘটনায় ক্লাসের সবাই তাকে নিয়ে আরও বেশি হাসাহাসি করতে থাকে। CJ7 পালিয়ে গেলেও সে স্কুল কম্পাউন্ডের আশেপাশেই ছিল। ডিকি সব ভুলে যাওয়ার ভান করে তাকে কাছে ডাকে, কিন্তু সে কাছে আসা মাত্রই ডিকি তাকে পলিথিনের ব্যাগে ভরে ডাস্টবিনে ফেলে দেয়। কিন্তু CJ7-কে ডাস্টবিনে ফেলে আসার পরপরই তার মনে হতে থাকে সে হয়তো একটু বেশি করে ফেলেছে। যে সব এলিয়েনেরই যে ম্যাজিক্যাল পাওয়ার থাকবে তা তো বলা যায় না। ফলে সে এবার CJ7-কে আবারও ফিরিয়ে আনতে যায়, কিন্তু দেখা যায় ততক্ষণে ময়লার গাড়ি এসে ডাস্টবিন সহ CJ7-কেও তুলে নিয়ে গেছে। ডিকি অনেক চেষ্টা করেও গাড়িটিকে থামাতে পারে না। পরে বাড়ি ফিরে এসে সে কাঁদতে কাঁদতে তার বাবাকে বলে CJ7 হারিয়ে গেছে, কিন্তু হঠাৎ টি দূরে থাকা CJ7-এর দিকে ইশারা করে, অর্থাৎ সে ইতিমধ্যে ঠিকই ডিকির বাড়িতে ফিরে এসেছে। ডিকিও তাকে পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। এদিকে টি কিন্তু বুঝতে পারেনি যে CJ7 একটা এলিয়েন। সে ভাবতে থাকে এটা বুঝি একটা খেলনা। আর CJ7-এর শরীর খুবই ফ্লেক্সিবল ছিল, তাকে যেদিকেই মোচড়ানো হোক না কেন সে ঠিকই তার আগের শেপেই ফিরে আসত। টি তাতে ভীষণ মজা পেয়ে তাকে নানানভাবে মোচড়াতে থাকে, এমনকি শেষে সে তাকে চ্যাপটাও করে দেয়। কিন্তু CJ7 ঠিকই তার আগের শেপেই ফিরে আসে। এবার ডিকি তাকে জানায় যে CJ7 আসলে একজন এলিয়েন, কিন্তু টি সেটাকে ডিকির বানানো গল্প ভেবে তাকে মিথ্যা কথা না বলার জন্য উপদেশ দিতে থাকে। রাতে তারা ঘুমিয়ে পড়ার পর CJ7 দেখতে পায় যে ডিকি আর টি ভীষণ গরমের মধ্যে ঘুমাচ্ছে এবং তাদের বেশ কষ্ট হচ্ছে। ব্যাপারটি দেখে সে স্যাড হয়ে পড়ে। তখনই আমরা দেখতে পাই তার মধ্যে থাকা সামান্য ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করে সে ফ্যানটিকে ঠিক করার চেষ্টা করে। এভাবেই অনেক কষ্টে ফ্যানটিকে ঠিক করার পর সেটি চলতে শুরু করে, কিন্তু নিজের পাওয়ার ইউজ করে ফেলার কারণে CJ7-এর শরীর দুর্বল হয়ে পড়ে। তার মাথার অ্যান্টেনা লাল হয়ে যায়। পরের দিন সকালে উঠে নষ্ট ফ্যানটিকে চলতে দেখে টিও ভীষণ অবাক হয়ে যায়। যাই হোক, ডিকি CJ7-কে নিয়ে আজও তার স্কুলে যায়। এবার সেই দুষ্ট বাচ্চা জনি এবং তার দলবল ডিকির পেছনে লেগে পড়ে, কারণ তারা দেখেছিল যে ডিকি তার ব্যাগে কিছু একটা লুকাচ্ছিল। আসলে সে তাদের দেখা মাত্রই CJ7-কে তার ব্যাগে লুকাতে বলছিল। এখন এরা এসে তার ব্যাগ টানতে থাকলে CJ7 সেখান থেকে বেরিয়ে পড়ে। তখন তারা তাকে হাতে নিয়ে অবাক হয়ে যায়। তারপর তাকে নিজের হাতে নেওয়ার জন্য তারা টানাটানি শুরু করে দেয়। এই টানা হেঁচড়ার ফলে CJ7-এর শরীর ব্যাপকভাবে মুচড়ে যায়। সে কোনোভাবে তাদের হাত ফসকে বেরিয়ে পালাতে থাকে, কিন্তু এক পর্যায়ে তাদের একজন তাকে ক্যাচ করে ফেলে। অন্যরা ডিকিকে ধরে রাখে যাতে সে CJ7-কে নিয়ে যেতে না পারে। এবার জনি তার টুলস নিয়ে এসে বিভিন্নভাবে CJ7-কে খুলে দেখার চেষ্টা করে। তার কাছে সেটাকে অদ্ভুত এক খেলনা মনে হচ্ছিল। শেষে সে ব্লেড দিয়ে CJ7-কে কাটতে গেলে ডিকি সবার হাত ছাড়িয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। তারপর সে জনিকেও মারতে যায়, কিন্তু জনির দলের মোটা সেই ছেলেটা আবারও এসে তাকে ধরে ফেলে। সে তার সবটুকু শক্তি দিয়ে তাকে মারতেই যাবে, তখনই সেখানে হাজির হয় ম্যাগি। ম্যাগি বলে তার মারামারি করার একদমই ইচ্ছা নেই, কিন্তু সেই ছেলেটি তার কোনো কথায় কান না দিয়ে তার সাথে মারামারি করতে চলে আসে। তবে ম্যাগির এক ধাক্কায় সে কুপোকাত হয়ে যায়। এরপর হঠাৎ চাও এসে সবাইকে জিজ্ঞেস করে তারা কেন ফাইট করছিল, কিন্তু কেউ মুখ না খুললে সে সবাইকে ছুটি পর্যন্ত মাঠে দাঁড় করিয়ে শাস্তি দেয়। এবার জনি ডিকির সাথে কোনো খারাপ আচরণ না করে শুনতে চায় যে CJ7 আসলে কি। তখন ডিকি জানায় CJ7 আসলে একটা অদ্ভুত খেলনা, আর সে সবাইকে দেখায় যে CJ7 যে কারো মতো এক্সপ্রেশন দিতে পারে। এসব কাণ্ড দেখে জনিও ভীষণ অবাক হয়ে যায়। সে তাকে কথা দেয় যে এই কথা সে কাউকে বলবে না। অন্যদিকে তাদের সাথে থাকা সেই মোটা ছেলেটিও ম্যাগিকে তাদের স্কুলের জুডো টিমে নিয়ে নেয়। এভাবেই তারা সবাই কিছুটা বন্ধুর মতোই হয়ে যায়। এদিকে ডিকির পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর সে টিয়ের কাছে খাতা নিয়ে যায়। টি যখন দেখে তার ছেলে 100-তে 100 পেয়েছে, তখন সে কনস্ট্রাকশন সাইটে গিয়ে সবাইকে সেটা দেখাতে থাকে।
তার বসকেও খাতাটা দেখানোর পর বস বলে, তোমার ছেলে নিশ্চয়ই চিটিং করেছে। এই খাতায় নিশ্চয়ই দুটো শূন্যের পাশে 1 বসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু টি কোনোভাবেই তা বিশ্বাস করতে পারে না, কারণ সে সব সময় তার ছেলেকে চিটিং না করার শিক্ষা দিয়ে এসেছিল। এই নিয়ে বসের সাথে তার বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে সেটা হাতাহাতি পর্যন্ত গড়ায়। এভাবেই বস তাকে কাজ থেকে বের করে দেয়। টি তখন তার বাসায় ফিরে গিয়েই ডিকিকে জিজ্ঞেস করে যে সে কি আসলে চিটিং করেছে কিনা। তখন ডিকিও সত্যিটা স্বীকার করতে বাধ্য হয়। ব্যাপারটি শুনে টিয়ের বেশ খারাপ লাগে। সে তখন তাকে বোঝাতে শুরু করলে ডিকি হঠাৎ কেমন যেন রেগে যায়। তারপর সে বলে ওঠে তাকে যেন টি একা ছেড়ে দেয়, সবসময় যেন তার উপর জোর না খাটায়। এই কথা শোনার পর টি ডিকির ব্যাগ থেকে CJ7কে নিয়ে নেয়। সে তখন আরও রেগে গিয়ে বলে যে টি দুনিয়ার সবচাইতে খারাপ বাবা। তখন টি তাকে বলে যদি সে চিট না করে অন্তত 50 মার্ক পায় তাহলে CJ7কে সে ফিরিয়ে দেবে। ডিকিও রাজি হয়ে বলে সে যেভাবেই হোক 60% মার্ক পেয়েই দেখাবে। এরপর সে স্কুলে চলে গেলে টি ভয়ে ভয়ে কনস্ট্রাকশন সাইটে যায়, কারণ বস তাকে কাজ থেকে বের করে দিয়েছিল। কিন্তু সেখানে যাওয়ার পর বস তাকে টেনে হিঁচড়ে তার অফিসে নিয়ে যায়। প্রথমে মনে হয় সে বুঝি তাকে মারতে চলেছে, কিন্তু টিকে অবাক করে দিয়ে বস গতদিনের ব্যবহারের জন্য তাকে সরি বলে। এরপর সে কিছু বোনাস টাকা টিয়ের হাতে তুলে দেয় যাতে সে ডিকির টিউশন ফি দিতে পারে। আসলে তাদের বস খুবই ভালো মনের মানুষ ছিল। এমন অপ্রত্যাশিত উপহার পেয়ে টি বেজায় খুশি। সে খুশি মনে কাজ করতে যায়, কিন্তু আমরা দেখতে পাই কাজ করার সময় হঠাৎ এক ওয়ার্কার বাঁশের পাটাতনে লাফ দিলে সেখানে থাকা দুটো সিলিন্ডার গড়িয়ে পড়ে যায় এবং সেই সিলিন্ডার যে পাইপের সাথে বাঁধা ছিল সেটা অ্যাক্সিডেন্টলি জড়িয়ে যায় টিয়ের পায়ে। সে তখন তার কাছে থাকা সেফটি বেল্টটি কোনোভাবে পড়তে যায়, কিন্তু তার আগেই সিলিন্ডারের টানে সে নিচে পড়তে থাকে। শেষমেশ কোনো মতে নিজেকে বাঁচানোর জন্য সে একটি কাপড়ের পর্দা ধরে বিপজ্জনকভাবে ঝুলে থাকে। এই কাণ্ড দেখে তার কোয়ার্কাররাও তাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে, তবে শেষ মুহূর্তে কাপড়টি ছিঁড়ে সে নিচে পড়ে যায়। সবাই ঘটনাস্থানে গিয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। এদিকে ডিকি তার স্কুলে মনোযোগের সাথে এক্সাম দেওয়ার পর খাতা হাতে নিয়ে দেখে সে 60% মার্ক পেয়ে গেছে। তাই খুশি মনে সে খাতা হাতে বাড়ির দিকে রওনা দিতে যায়। তবে তখনই মিস ইউয়ান তার কাছে এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। ডিকি তার বাবার আইসিইউ কেবিনের পাশেই রাত অবধি বসে থাকে। তখনও সে বুঝে উঠতে পারছিল না যে তার বাবার সাথে আসলে কি ঘটেছিল। এদিকে আমরা দেখতে পাই এই ঘটনাগুলো যখন ঘটছিল তখন CJ7 তার ঘর থেকেই সেটা টের পাচ্ছিল। টি তাকে একটা ব্যাগে বন্দি করে রেখেছিল, সেখান থেকেই সে সবকিছু অনুভব করতে পারছিল। অন্যদিকে ডক্টররা বেশ কিছুক্ষণ পর টিয়ের বসকে জানায় যে তাকে বাঁচানো যায়নি। এই কথা শুনে সবাই ভীষণ ভেঙে পড়ে। বস নিজেও ব্যাপারটাকে মেনে নিতে পারে না। আর মিস ইউয়ান ডিকিকে তার বাসায় নিয়ে আসে। এরপর সে বেশ কষ্ট নিয়েই ডিকিকে জানায় যে তার বাবা মারা গেছে। ডিকি প্রথমে তার কথার কোনো জবাব না দিয়ে নিঃশব্দে কাঁদতে থাকে। সে তার বাবাকে বারবার সরি বলতে থাকে। তার মনে হতে থাকে যে সে বাবার সাথে কতই না খারাপ ব্যবহার করেছিল। তার বাচ্চা মন তখন তাকে বলতে থাকে তার হয়তো ঘুমানো দরকার, এটি হয়তো তার কোনো দুঃস্বপ্ন, তার ঘুম ভাঙলেই হয়তো সব ঠিক হয়ে যাবে। প্রতিদিনের মতো কাল সকালেও হয়তো তার বাবা ঠিকই তার পাশে শুয়ে থাকবে। এভাবেই সে ঘুমিয়ে পড়ার জন্য মিস ইয়ানকে তার বাসায় চলে যেতে বলে। অন্যদিকে আমরা CJ7কে দেখতে পাই, যে কিনা হাসপাতালে ছিল। সে টিয়ের এই অবস্থা দেখে খুবই স্যাড হয়ে পড়ে। ডিকির দুঃখ তাকে আরো বেশি কষ্ট দিয়েছে। এভাবেই সেই রাতটি পার হয়ে যায়। তবে আমরা দেখতে পাই এখানেই ঘটেছে এক অদ্ভুত ঘটনা। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পরেই ডিকি তার বাবাকে পাশে দেখতে পায়। সাথে সাথেই সে তার বাবাকে জড়িয়ে ধরে বলতে থাকে তার সাথে সে আর কখনো খারাপ ব্যবহার করবে না। এখন থেকে সে ভালোভাবে পড়াশোনা করবে এবং তার সব কথা শুনবে। ডিকির মধ্যে এই পরিবর্তন দেখে টি ভীষণ অবাক এবং খুশি হয়, কারণ তার কাছে তো সবকিছু নর্মালি মনে হচ্ছিল। এখানে আসলে CJ7 তার পাওয়ারের মাধ্যমে এমন কিছু করেছিল যার ফলে টি এর কোনো অ্যাক্সিডেন্টই হয়নি। তখনই হঠাৎ তাদের চোখ যায় CJ7 এর দিকে। আজ তাকে দেখে খুবই দুর্বল মনে হচ্ছিল। ডিকি বেশ চিন্তিত হয়ে সাথে সাথেই তার কি হয়েছে তা জিজ্ঞেস করতে থাকে।
কিন্তু হঠাৎ তাদের চোখের সামনেই CJ7 ছোট্ট এক পুতুলে পরিণত হয়ে যায়, কারণ সে গতকাল তার সমস্ত এনার্জি টিকে বাঁচানোর জন্য ব্যবহার করে ফেলেছিল। টি আর ডিকি তখন ঘাবড়ে গিয়ে তাকে ইলেকট্রিক শক সহ নানান উপায়ে বাঁচিয়ে তোলার চেষ্টা করতে থাকে, কিন্তু না, CJ7 আর ফিরে আসে না। এদিকে তার বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে ডিকি অনেক কষ্ট পায়। এভাবেই বেশ কিছু সময় কেটে যায়। ডিকি এখনও CJ7কে অনেক বেশি মিস করে। এভাবেই ধীরে ধীরে ডিকির জীবন আবারও স্বাভাবিক হতে থাকে, কিন্তু তারপরেও তার বরাবর CJ7-এর কথা ভেবে বেশ কষ্ট হতো। এভাবেই মুভির একেবারে শেষ সিনে আমরা ডিকিকে একটা পার্কে দেখতে পাই। তারা সবাই মিলে স্কুল থেকে পিকনিকে গিয়েছিল, কিন্তু সেখানেও ডিকি CJ7-কে মিস করতে থাকে। সে সব সময়ই তার কথাই ভাবত। তবে তখনই হঠাৎ তার সামনে একটা বিশাল UFO এসে ল্যান্ড করে, আর তার মধ্যে থেকে বেরিয়ে আসে CJ7-এর মতো দেখতে একটা এলিয়েন ডগ, এবং তার পিছু পিছু CJ7-এর মতো দেখতে আরো অনেক এলিয়েন ডগ তাদের দিকে এগিয়ে আসছে। হয়তো তারা ডিকির কাছে থাকা CJ7-কে আবারও বাঁচিয়ে তুলতে এসেছে। আর এভাবেই আজকের এই নস্টালজিক মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।